রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সাথে ইসির বৈঠক শেষ হয়েছে। সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে এই বৈঠকে অংশ নেন সিনিয়র সচিব আক্তার আহমেদ। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী একাধিক প্রার্থী হলে 20 আগস্ট বেলা 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। এরই মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনে এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদকে মনোনয়ন দিয়েছে জাতীয় সংসদের বিরোধী দল জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জোট। অন্যদিকে ক্ষমতাসীন বিএনপি এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি। বিগত 7টি রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন। বাংলাদেশের ডিজিটাল আর্থিক সেবা ও প্রযুক্তির সম্প্রসারণে বেসরকারি খাতের অংশীদারিত্বকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক প্রতিষ্ঠান ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিনের সাথে সাক্ষাতে এই কথা বলেন তিনি। এ সময় বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি, বিনিয়োগ ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে ভিসার মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। নিত্যদিনের লেনদেন সহজ করতে মেট্রো রেল, টোল প্লাজা, এক্সপ্রেসওয়ে সহ বিভিন্ন সরকারি ও জনসেবামূলক ব্যবস্থায় ভিসা কার্ড ব্যবহারের সুযোগ বাড়ানো নিয়েও বৈঠকে আলোচনা হয়। সাক্ষাতে স্টিফেন কার্পিন বলেন, বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবা, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে কাজ করার ব্যাপক ক্ষেত্র রয়েছে। সংবিধান সংশোধন কমিটিতে সরকারের বাইরের কেউ নেই। ইসলামী আন্দোলনের একজন সদস্যকেও রাখলেও তিনি জানতেন না কিছুই, যোগ দেননি প্রথম বৈঠকেও। এমনকি স্বতন্ত্র কোনো সদস্যকেও রাখা হয়নি কমিটিতে। তাহলে সংস্কার নিয়ে কি একলা নীতিতে চলছে বিএনপি? চিফ হুইপ বলছেন, সবার সাথে আলোচনা করা হবে। মোহন ইসলামের প্রতিবেদন। জুলাই সনদ বাস্তবায়নের জন্য গঠন করা হয়েছে সংবিধান সংশোধন কমিটি। 17 সদস্যের কমিটি করার কথা থাকলেও বিরোধী দলের কেউ যোগ দেননি সেখানে। ফলে 12 সদস্যের কমিটি গঠন করা হয়। এর মধ্যে বিএনপি থেকে রাখা হয়েছে 8 জনকে, আর 3 জন আছেন সরকারের জোটসঙ্গী। তাদের মধ্যে 2 জন প্রতিমন্ত্রী, আরেকজন ইসলামী আন্দোলনের এমপি মোহাম্মদ অলিউল্লাহ। প্রথম বৈঠকে সরকারের 11 জন থাকলেও অনুপস্থিত ছিলেন অলিউল্লাহ। তিনি জানান, কমিটিতে তাকে রাখার বিষয়ে আগে থেকেই কিছু জানানো হয়নি। সিদ্ধান্ত নেওয়া হয় না। ওখানে যে নাম দেওয়া হয়েছে, নাম দেওয়ার ব্যাপারে ওখানে জানানো হয় নাই। জানানোর আগে নাম ঘোষণা হয়েছে, বাকি সিদ্ধান্ত পরে জানাবো। সংস্কার পরিষদের দাবিতে কমিটিতে যোগ দেয়নি জামায়াত জোট। এর বাইরেও 8 জন স্বতন্ত্র সংসদ সদস্য আছেন ত্রয়োদশ সংসদে। শুরুতে তাদের রাখার কথা বললেও কেউ নেই সংবিধান সংশোধন কমিটিতে। এর মাধ্যমে সংস্কারে সরকার কি একলা নীতিতে চলছে? আমরা সবাইকে ইনক্লুড করতে চাই। স্বতন্ত্র যেহেতু তার নির্দিষ্ট কোনো এজেন্ডা নাই, কোনো দলের না রিপ্রেজেন্ট করে না, সেই জন্য তাদের রাখা হয় না। সেই জন্য বিএনপি থেকে 8 জনকে করা হয়েছে। 31 দফায় বিএনপি সংবিধান সংস্কার কমিশন গঠনের কথা বললেও সংশোধন কমিটি গঠনের ব্যাখ্যা দিলেন চিফ হুইপ। সংবিধানের দাড়ি, কমা, সেমিকোলন, শব্দ, অক্ষর, বাক্য কোনো কিছু পরিবর্তনের নামই হলো সংস্কার। কাজেই আমরা ওনাদের মতামত নিয়ে, আমাদের সকলের মতামতের ভিত্তিতে আমরা একটা করতে চাই যেটা আমাদের দেশের মানুষের প্রয়োজনে এবং পরবর্তী প্রজন্মের প্রয়োজনের জন্য কাজে লাগে। একজন বিশেষজ্ঞ মনে করেন, সকল দল ঐক্যমত্য হয়ে সংবিধান সংশোধন করা উচিত। জাতীয় সংসদ যদি সংবিধান সংশোধন করে, সেটা আইনগতভাবে বৈধ হবে। সেখানে বিরোধী দলের অংশগ্রহণ যদি না থাকে, তাও আইনগতভাবে বৈধ হবে। কিন্তু রাজনৈতিকভাবে এটা বৈধ হবে না যদি না আপনার বিরোধী দলের অংশগ্রহণ থাকে, যদি না আপনার জনগণের সমর্থন থাকে। যদিও সরকার বলছে কমিটিতে না থাকলেও সকল দল ও সংশ্লিষ্টদের সাথে কথা বলেই করা হবে সংবিধান সংশোধন। মোহন ইসলাম, 71, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর একটি অনুষ্ঠানে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। চিন্তা করি বা আমরা একটু ওয়াটার ট্রিটমেন্টের স্মল প্ল্যান্ট ইউজ করি, বাট দেয়ার আর সো মেনি পুয়ার পিপল যারা এইখানে চাক দিয়ে পায়খানা করতেছে, এইখানে টিউবওয়েলটা কাটতেছে তার পাশে। হাউ উইল ইউ গিভ দেম দ্য পিওর ওয়াটার? 150 ফিট, 200 ফিট, 80 ফিট নিচে আমার এলাকায় পানি পাওয়া যায়। নাও ইটস গন আপ টু দ্য 100 ফিট। ওইখানে পাইপ দিয়ে 100 ফিট, মানে
8টা চাক দিয়ে আপনি ট্যাঙ্কি বানাচ্ছেন ওয়েস্টেজের মানুষের বাথরুমের, তো ওই পাইপ তো ওই পানিটাকে টানবে। এটা তো আপনাকে প্রিভেনশনে যেতে হতো, মানুষকে কাউন্সিলিং করতে হবে। উই হ্যাভ টু, এই যে এডুকেশনের কথা, উই হ্যাভ টু এডুকেট দ্য পিপল টু অ্যাচিভ দিস গোল, টু মেনটেন এ গুড হেলথ। নখ লম্বা রাখবেন, নখের ভিতরে ময়লা থাকবে, মাথা চুলকাবেন, পায়ের তালা চুলকাবেন, যা খুব হাতটা ধুয়ে ভাত খাইতে বসলে, যে নখের ভিতরে ময়লাটা তো আপনার খাবারের সাথে যাবে। মানুষকে বলতে হবে, বোঝাতে হবে। মেডিকেল ভাইরাস, ইটস এ ভেরি ডিফিকাল্ট টু প্রিভেন্ট ইট, এবং এখন মারাত্মকভাবে ছড়াচ্ছে। সকল ভাইরাসের ট্রিটমেন্টে, মেডিকেল ভাইরাসের কোন ট্রিটমেন্টে মরে যাবে। এটা তো প্রিভেনশনে যেতে হবে আমাদের, কিভাবে যাওয়া যায়, কিভাবে মেনটেন করা যায়। বাজার থেকে মাছ কিনলেন, সকল মাছের ময়লা টয়লা যা আছে সব দিয়া টাকা গণলো জেলে, ওই টাকা আপনি নিয়ে বান্ডেল করলেন, আবার ওইটা মুখে থুতু নিয়ে গুনতেছেন। ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য হ্যাবিট। এগুলি মোটিভেশন করতে হবে মানুষদেরকে, দেন আমরা একটা সুষম স্বাস্থ্যসম্মত অবস্থা আমরা মানে পাবো। আর সেই জন্য টু অ্যাচিভ দি এসডিজি গোলস, আমার সকল মিনিস্ট্রি রিলেটেড, ওই যে উনি বললেন মেহেদী সাহেব, আমি ওখান থেকে স্টার্ট করতে চাই। উই হ্যাভ টু ফর্মুলেট এ টোটাল প্ল্যানিং, কোঅর্ডিনেটেড, ইন্টিগ্রেটেড প্ল্যানিং অ্যান্ড ইন্টিগ্রেটেড এফার্ট। উই হ্যাভ টু সি ইট টুগেদার টু ব্রিং অল দ্য পয়েন্টস ইন ওয়ান পেরিফেরি। জেনারেশন যখন আমরা ঠিক করে, দাদা মিস্টার এক্স, তা থেকে নিচে ড্রয়িং করে টানি আমরা, তার নাতি বা ছেলে সন্তান, তারপর গ্র্যান্ডসান, ডটার, দেন গ্র্যান্ডসান। মন্ত্রিসভায় রদবদলের আভাস দিলেন তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। কেন্দ্রের সদস্যদের কর্মদক্ষতার উপর ভিত্তি করে এই পরিবর্তন হবে বলে জানিয়েছেন তিনি। সরকারের 180 দিন পূর্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষণ দেবেন বলেও জানান তথ্য উপদেষ্টা। সকালে সচিবালয়ের নিয়মিত ব্রিফিং এসব কথা বলেন তিনি। মন্ত্রিসভার রদবদল 180 দিনের পর হবে, এটা আসলে টু সাম এক্সটেন্ট মিডিয়াতে প্রচুর এসেছে। সরকারের দিক থেকে এই ধরনের কোনো কিছু বলা বা ইঙ্গিত করা হয়নি। কিন্তু আমি আগে জেনারেলি একটা কথা বলেছি, এটা 180 দিন না এটা 365 দিন, এটা ইস্যু না। মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই মন্ত্রীরা যা আছে সেগুলোর পারফরমেন্স ইভ্যালুয়েট করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে পাল্টা আগুন দেওয়ার নির্দেশ দিয়েছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। একই সময় ছাত্র জনতাকে ছত্রভঙ্গ করতে হেলিকপ্টার ব্যবহারেরও নির্দেশ দেন তিনি। শেখ হাসিনার সাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের এক অডিও ফোনালাপে এইসব কথা উঠে এসেছে। ট্রাইব্যুনালের প্রমাণ হিসেবে উপস্থাপন করা এই ফোনালাপে আন্দোলনকারীদের উপর সহিংসতার দায় চাপানোর কথাও বলা হয়। মাইনুল মারুফের প্রতিবেদন। সব আমাদের লোক থাকতে পারে, তো আগুন দিয়ে পোড়াবে, তো ওদের বাড়ি গাড়ি আছে, সেগুলো পোড়াবে, পাবলিক দিয়ে পোড়াবে, আর কি করবে, অন্য কিছু করে লাভ নেই, পোড়াবি আর আমরা পোড়াবো। 2024-এর 19 জুলাই গণঅভ্যুত্থানের উত্তাল সময়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী হাসান মাহমুদের কথোপকথন, যেখানে আন্দোলনকারীদের দমনে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে পাল্টা আগুন দেওয়ার কথা উঠে আসে। রাইট, এটাই ঠিক পর টাইম। আমরা 10 মিনিটের মধ্যেই চলে আসবো ওখান থেকে, যার যার গন্তব্যে মহল্লায় চলে যাবে, যার যার এলাকায় চলে যাবে। রাইট, হ্যাঁ, বিভিন্ন এলাকায় লোক ঠিক করা এবং সব নেতার কমিটির ওভাবে ব্যবস্থা করা। ফোনালাপে যে কোনো মূল্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসান মাহমুদকে নির্দেশনা দেন পলাতক শেখ হাসিনা। জবাবে হাসান মাহমুদও ইটের জবাবে পাটকেল বা টিট ফর ট্যাট নীতির কথা বলে এতে সমর্থন জানান। আজকে তাদের একটাই কাজ, সব জায়গায় বসে থাকবে আর খালি আগুন দেবে। সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে শেখ হাসিনার আরেক ফোনালাপে আরও কঠোর নির্দেশনার কথা উঠে আসে। আন্দোলনকারীদের বাড়িঘর বা ব্যবসা প্রতিষ্ঠান খুঁজে বের করে সেখানে আগুন দেওয়ার নির্দেশ দেন শেখ হাসিনা। একই সঙ্গে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে হেলিকপ্টার ও র্যাবকে ব্যবহারের কথা বলেন তিনি। না, আমরা মাঠে না থাকলে পুলিশ পাবে না, আর এমনি হেলিকপ্টার দিয়ে ওখানে থাকবে। শুধু আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াই নয়, এসব কথোপকথনে সরকারি বিভিন্ন স্থাপনায় অগ্নিকাণ্ডের দায়ও তাদের উপর চাপিয়ে দেওয়ার নির্দেশনার কথা উঠে এসেছে। আর আমি বলছি যে যেখান থেকে গার্ডেন আছে সব জায়গায় র্যাব এটাই দেখি, আর ওরা আগুন দিচ্ছে, ওদের বাড়িঘর আছে না, আমাদের বসে থাকার সময় নেই। আমাদেরও বাড়িঘরে আগুন দিচ্ছে, ওদের বাড়ি ঘরে আগুন পাবলিক দেবে। ওদের ব্যবসা প্রতিষ্ঠান কি কি আছে খুঁজে বার করুন। প্রসিকিউশন জানায় ওবায়দুল কাদের, আরাফাত, যুবলীগ, ছাত্রলীগের শীর্ষ নেতা সহ 7 জনের বিরুদ্ধে মামলার বিচার শেষ পর্যায়ে। এই যে যুবলীগ, ছাত্রলীগ এবং আওয়ামী লীগ
একসাথে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছিল। প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা মনে করি যে এই সকল কল রেকর্ড, ডকুমেন্টারি এভিডেন্স এবং মৌখিক সাক্ষ্যের ভিত্তিতে আমরা এই মামলার প্রত্যেকটি আসামির বিরুদ্ধে সন্দেহাতীতভাবে এই মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছে। ট্রাইব্যুনালে এ পর্যন্ত জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের ৬টি মামলার রায় হয়েছে, আরও কটির শুনানি শেষ পর্যায়ে। বরিশালে নিয়মিত বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ। সকালে অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, দ্রুত গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার, লোডশেডিং বন্ধ এবং ভোলার গ্যাস নিয়ে দক্ষিণাঞ্চলের শিল্পাঞ্চল করতে হবে। আবাসিক ভবনে সংযোগ দিতে হবে। গ্যাস সংকট মোকাবেলায় সমুদ্র থেকে গ্যাস উত্তোলনের ব্যবস্থা করলে সারা দেশে এমন বিদ্যুতের সংকট হতো না। পরে নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এসএসসির পরীক্ষায় একজনও পাশ করতে পারেনি এমন শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক। এমপিওর সকল সুযোগ সুবিধা নিয়ে পাশের সংখ্যা শূন্য হবে তা হতে পারে না বলে মন্তব্য করেছেন তিনি। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে এক সেমিনারে শিক্ষামন্ত্রী বলেন, ফ্যাসিস্ট সরকারের গত 17 বছরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করেছে। গতকাল রেজাল্ট হয়েছে, অনেকে কষ্ট পেয়েছেন, অনেকে খুশি হয়েছেন, কিন্তু যারা ভালো করতে পারেনি আমি তাদের অভিভাবককে অনুরোধ করব, একটি পরীক্ষায় খারাপ করাটাই কি তার জীবনের ব্যর্থতা? তাদেরকে আদৌ দিন, ভালোবাসেন, বলুন যে না তোমরা আগামীর পরীক্ষা ভালো করবে। এই পরীক্ষাটি কি একটি ছাত্র বা ছাত্রীর জীবনের শেষ অধ্যায়? নিশ্চয়ই না। আমরা অভিভাবকরা যদি জিপিএ প্লাস না পাই তাহলে আমরা মনে করি আমাদের সন্তানদের ভবিষ্যৎ শেষ। এটা কি বাস্তব কথা? এটা কি হতে পারে? চাঁদপুরে ট্রাক ও বাসের সংঘর্ষে 3 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত 15 জন। এই খবর নিয়ে যুক্ত হচ্ছে সহকর্মী আল আমিন ভুইয়া। আল আমিন, দুর্ঘটনার সম্পর্কে সর্বশেষ কি তথ্য আপনি জানতে পারলেন এবং একই সাথে আহত এবং নিহতদের সর্বশেষ কোনো পরিচয় পাওয়া অথবা আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে কোনো তথ্য পেয়েছেন কিনা? আমি এই মুহূর্তে অবস্থান করছি চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি এলাকার বানিয়াচু এলাকায়, যেখানে আজ সকালে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। আজ সকাল 8টার দিকে নোয়াখালী থেকে যশোরগামী যে আলারাফা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাটি এতটাই জোরালো ছিল যে দুটি যানবাহনের সামনের অংশই দুমড়ে মুচড়ে যায় এবং বাসের ভেতরে বেশ কয়েকজন যাত্রী আটকা পড়েন বলেও নিশ্চিত করেছেন এখানকার পুলিশ। ঘটনাস্থলেই 3 জন প্রাণ হারিয়েছেন। নিহতদের একজন 45 বছর বয়সী আব্দুল ওহাব, যিনি ড্রাম ট্রাকটির মালিক এবং চালক ছিলেন। এছাড়া অপর নিহত দুজনের একজন আলারাফা বাসের চালক 40 বছর বয়সী কামাল এবং একই বাসের যিনি হেল্পার ছিলেন আলারাফা বাসের সুপারভাইজার অর্থাৎ শুভন, যার আনুমানিক বয়স 35। এখন পর্যন্ত মানে এই ঘটনায় ফায়ার সার্ভিস, পুলিশ এবং স্থানীয়দের সহায়তা আহতদের স্থানীয় হাসপাতাল এবং কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আমাদের নিশ্চিত করেছেন যে হাসপাতালে আনা 3 জনের অবস্থা আশঙ্কাজনক হয় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়েছে এবং সবশেষ খবর পাওয়া পর্যন্ত ওই 3 জনের একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে বলেও নিশ্চিত হয়েছি আমরা। নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয়রা এবং সংশ্লিষ্ট যিনি ডাক্তার ছিলেন তারা। এবং দুর্ঘটনা কবলিত বাসটিকে ইতোমধ্যে ঘটনাস্থল থেকে সরানো হয়েছে এবং যে ড্রাম ট্রাক রয়েছে সেটিকে সরানোর কাজ চলছে এই মুহূর্তে। বানিয়াচং থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আলামিন। আমরা ফিরবো নিশ্চয়ই দুর্ঘটনার আরো খবর আপনার কাছ থেকে জানবার জন্য। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর।